ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা ক্লাস 12-এর একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। তো আমাদের ক্লাস 12-এর ইলেকট্রিক ফিল্ড নিয়ে আলোচনা চলছিল। আমরা বেশ কিছুটা অংশ শেষ করেছি। আজকে আমরা ঠিক তার পরবর্তী অংশ থেকে আজকের ক্লাস শুরু করব। তো ছাত্রছাত্রীরা, তোমরা অনেকেই কেমিস্ট্রিতে শুনে থাকবে যে কিছু সাবস্ট্যান্স যাদেরকে আমরা পোলার সাবস্ট্যান্স বলি, আবার কিছু সাবস্ট্যান্স আছে যারা হলো নন পোলার সাবস্ট্যান্স। পোলার সাবস্ট্যান্স কারা? বলছে যাদের অণুগুলোর দুই প্রান্তে আমরা দেখতে পাবো যে সমমানের কিন্তু কিছু বিপরীত প্রকৃতির আধান অবস্থান করবে, তাদেরকে আমরা পোলার অণু বলে থাকি। এবং সেই সাবস্ট্যান্সগুলোকে, সেই অণু সমন্বিত সাবস্ট্যান্সগুলোকে বলি আমরা পোলার সাবস্ট্যান্স। তাহলে সেই পোলার সাবস্ট্যান্সের কিছু যদি উদাহরণ তোমাদেরকে জিজ্ঞেস করা হয়, তোমরা অনেকেই বলতে পারবে যে পোলার সাবস্ট্যান্সের মধ্যে যেমন স্যার হাইড্রোক্লোরিক অ্যাসিড বা হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস, তাছাড়া রয়েছে যেমন H2O জল, তারপর রয়েছে যেমন তোমার মিথেন যেমন অ্যামোনিয়া NH3, তাছাড়া আমরা দেখতে পাবো যেমন তোমার রয়েছে কার্বন ডাইঅক্সাইড। তাহলে এই যে সাবস্ট্যান্সগুলো, এদেরকে আমরা পোলার সাবস্ট্যান্স বলি। অন্যদিকে নন পোলার সাবস্ট্যান্স কারা? বলছে যাদের অণুগুলোর বলছে দুই প্রান্তে এরকম কোনো সমমানের কিন্তু বিপরীত প্রকৃতির আধান থাকবে না, তাদের ধনাত্মক এবং ঋণাত্মক আধান বন্টনের কেন্দ্র একটাই হবে। আমরা পরে বিস্তারিতভাবে আলোচনায় যাব। সেই নন পোলার সাবস্ট্যান্সের মধ্যে তোমার যত আমাদের রয়েছে জৈব যৌগ, তারা সবাই ম্যাক্সিমাম সেগুলো তোমার নন পোলার সাবস্ট্যান্স হয়। ঠিক আছে, আমরা বিস্তারিত আলোচনায় যাব। তো আমরা যেটা বলছিলাম যে এই যে পোলার সাবস্ট্যান্স, অর্থাৎ যারা মেরুবর্তী পদার্থ, তাদের ক্ষেত্রে দেখা যায় যে দুই প্রান্তে, অণুর দুই প্রান্তে সমমানের কিন্তু বিপরীত প্রকৃতির আধান অবস্থান করে। সাপোজ ধরো হাইড্রোক্লোরিক অ্যাসিড বা হাইড্রোজেন ক্লোরাইড। তাহলে আমরা জানি যে সেই হাইড্রোজেন ক্লোরাইড বা হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে এক প্রান্তে থাকছে H+ আয়নটা, আর আরেক প্রান্তে আমরা দেখতে পাচ্ছি Cl- আয়ন। তাহলে এখানে দেখো সমমানের কিন্তু বিপরীত প্রকৃতির আধান খুবই ক্ষুদ্র দূরত্বের ব্যবধানে তারা অবস্থান করছে, রাইট? তার মানে তাদের অণুগুলোর এক প্রান্তে থাকছে পজিটিভ চার্জ আর আরেক প্রান্তে থাকছে কি নেগেটিভ চার্জ। তাহলে এই যে অণুগুলো, কাদের অণু এরা? এগুলো হলো পোলার সাবস্ট্যান্স বা মেরুবর্তী পদার্থের অণু। তাহলে এই মেরুগুলোকে, এই অণুগুলোকে, অর্থাৎ দুটো মেরু সমন্বিত, দুটো বিপরীত আধান সমন্বিত এই অণুগুলোকে আমরা এক একটা ডাইপোল বলে থাকি। ডাইপোল। তো ছাত্রছাত্রীরা, আজকের আমাদের ইলেকট্রিক ফিল্ডের মধ্যে প্রথম আলোচ্য বিষয় হলো সেই ইলেকট্রিক ডাইপোল বলতে কি বুঝি। তাহলে আমাদের ইলেকট্রিক ডাইপোলের তাৎপর্য বুঝতে পারলাম যে আমাদের যত পোলার সাবস্ট্যান্স রয়েছে তাদের অণুগুলো কিন্তু এক একটা ইলেকট্রিক ডাইপোলের মতো আচরণ করছে, রাইট? এছাড়াও আমরা আরো অন্যান্য জায়গা তো দেখতে পাবো, সেগুলো আমরা আসছি। তো আমাদের এই ইলেকট্রিক ডাইপোল বিষয়টা কি প্রথমে একটু জেনে নিতে হবে। ইলেকট্রিক ডাইপোল বলছে যে যদি দুটো সমমানের কিন্তু বিপরীত প্রকৃতির আধান, সাপোজ ধর একটা হলো +Q আর আরেকটা এখানে কত -Q। দেখো দুটোই কিন্তু কিউ, তার মানে তাদের মানটা সমমানের, দুটো সমমানের কিন্তু প্রকৃতিটা কেমন, একটা প্লাস একটা মাইনাস, বিপরীত প্রকৃতির আধান যদি খুবই ক্ষুদ্র দূরত্বের ব্যবধানে থাকে, তাহলে যে সংস্থাটা গঠন করছে, যে সিস্টেমটা গঠন করছে, আমরা সেটা কি বলবো? একটা ইলেকট্রিক ডাইপোল, রাইট? আমাদের এই ইলেকট্রিক ডাইপোলের ক্ষেত্রে ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো তার ডাইপোল মোমেন্টটা নির্ণয় করতে হবে আমাদের। তো ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট অবশ্যই, এই ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট যেটা একটা ভেক্টর রাশি, যাকে আমরা স্মল p লেটার দ্বারা ডিনোট করব। তাহলে এই ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট, তাহলে একটা ইলেকট্রিক ডাইপোলের ক্ষেত্রে ডাইপোল মোমেন্ট আমরা কাকে বলবো? বলছে যে একটা ইলেকট্রিক ডাইপোলের ক্ষেত্রে তার আধানগুলোর যে কোনো একটি আধানের মান, মানে আধানের শুধু মানটা, দেখো একটা আধান +Q, একটা আধান -Q, তাহলে শুধু যদি মান বলি, ম্যাগনিটিউড বলি, তাহলে কিন্তু শুধুই কিউটাকে বোঝাচ্ছে। তাহলে যে কোনো একটা আধানের মান ইনটু তাদের মধ্যবর্তী দূরত্ব। সাপোজ ধরো আমার একটা ইলেকট্রিক ডাইপোল, যার এ প্রান্তে রয়েছে -Q আধান, বি প্রান্তে রয়েছে +Q আধান, এবং তাদের মধ্যবর্তী যে দূরত্ব, অর্থাৎ এ থেকে বি, এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটাকে আমরা 12 দ্বারা ডিনোট করেছি। তাহলে এই ইলেকট্রিক ডাইপোলের যে কোনো একটি আধানের মান ইনটু তাদের মধ্যবর্তী যে দূরত্ব, মানে যেটা হলো এবি, এই দুইয়ের গুণফলের সমবায়ে যে রাশিটা গঠন করছে তাকেই বলবো আমরা ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট, অর্থাৎ তড়িৎ দ্বিমেরু ভ্রামক। এটা হলো ভ্রামকের মান। তাহলে এখানে ছাত্রছাত্রীরা দেখো, এখানে আধানের মানটা কিউ,
আর এবি মানে দূরত্বটাকে আমরা কত ধরেছি, এবি মানে দেখো আমরা 2l ধরে নিয়েছি, 2l। কে বলতে পারে স্যার 2l কেন দিলেন, মানে আমাদের 2l নোটেশনটা বিভিন্ন ক্যালকুলেশনকে অনেক সহজ করে, যে কারণে আমি টোটাল দূরত্বটাকে 2l দিয়েছি। তোমরা অনেকে শুধু l দিতে পারতে, তাহলে l যদি দিতে তাহলে এটা কিউ ইন্টু হয়ে যেত, কিউ ইন্টু এল হয়ে যেত, তার মানে এই মোট দূরত্বটাই সেখানে তুমি l ধরেছো। কিন্তু আমরা সাধারণত আমাদের বিভিন্ন ক্যালকুলেশনের ক্ষেত্রে এই দূরত্বটাকে আমরা 2l দ্বারা ডিনোট করব। তাহলে এক্ষেত্রে আধান ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব মানে কিউ ইন্টু 12, এটাকেই আমরা ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট হিসাবে চিনে থাকবো। ক্লিয়ার? তো ছাত্রছাত্রীরা, তাহলে তোমাদের আমি যেটা আগেই বলেছি যে এটা একটা ভেক্টর রাশি, তাহলে যদি ভেক্টর রাশি হয় তাহলে নিশ্চয়ই এর অভিমুখ আছে, তাহলে আমাদের জেনে নিতে হবে অভিমুখটা কোন দিকে। তাহলে এসব আমরা শিখে নিই যে এই একটা ইলেকট্রিক ডাইপোল মোমেন্টের অভিমুখটা বা একটা ইলেকট্রিক ডাইপোলের অভিমুখ বলতে আমরা কি বুঝি। বলছে যে একটা ইলেকট্রিক ডাইপোল, তার যে ডাইপোল মোমেন্টটা, সেই ডাইপোল মোমেন্টটা একটা ভেক্টর রাশি, তাহলে সেই ডাইপোল মোমেন্টের অভিমুখ কোন দিকে হবে, সবসময় মাইনাস কিউ থেকে এই প্লাস কিউ আধানের দিকে হবে তার অভিমুখটা, রাইট? তাহলে পি এর যে অভিমুখ, পি এর যে ডাইরেকশন, সেটা হবে মাইনাস আধান থেকে প্লাস আধানের দিকে। তাহলে আমরা এটাকে যদি ভেক্টর রাশি হিসেবে চিহ্নিত করি, তাহলে তুমি একটা পি ভেক্টর ইজিক্যাল টু, তাহলে এখানে এই অবস্থান ভেক্টর বা দূরত্ব ভেক্টর, এটা একটা ভেক্টর রাশি, তার মানে এলটা একটা ভেক্টর রাশি হিসেবে চিহ্নিত করবে। তার মানে আমরা ভেক্টরালি যদি এটাকে লিখি, পি ভেক্টর ইজিক্যাল টু আমরা লিখতে পারবো 2q, এল এর মাথায় অ্যারো দাও, কারণ এলটা হলো একটা অবস্থান ভেক্টর, এলটা একটা দূরত্ব ভেক্টরকে নির্দেশ করছে, একটা ডিসটেন্স ভেক্টর, সুতরাং এল এর মাথায় আমরা অ্যারো দিতে পারবো, রাইট? তাহলে আমাদের মনে রাখতে হবে ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট মানে যাকে আমরা পি দ্বারা ডিনোট করি, পি ইজিক্যাল টু 2q ইন্টু এল, আধান ইন্টু আধান দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, এবং তার অভিমুখটা খুব ইম্পর্টেন্ট, আমাদের মাথায় রাখতে হবে, রাইট? নেক্সট আমরা দেখবো যে এই যে ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট, তাহলে এটা অবশ্যই আমরা পেলাম একটা কি ভেক্টর রাশি। তাহলে ভেক্টর রাশি যদি হয় তাহলে তার আমরা অভিমুখ শিখে গেলাম। তাহলে আমাদের এবার শিখতে হবে যে এই ইলেকট্রিক ডাইপোল মোমেন্টের তাহলে মাত্রাটা কি হবে। প্রথমে আমরা ডাইমেনশনটা দেখে নিই। দেখো খুবই সহজ, আধান গণিত দূরত্ব। তাহলে আধানের মাত্রা আমরা কি জানি, আধানের মাত্রা আমরা জানি আই ইন্টু টি, রাইট? তাকে আমরা একটা দূরত্বের মাত্রা এল দিয়ে গুণ করে দাও, তার মানে তোমার পেয়ে গেলাম আমরা এল টি ইন্টু আই। এটা হলো আমাদের কিসের মাত্রা, এটা হলো ইলেকট্রিক ডাইপোল মোমেন্টের ডাইমেনশন। ডাইমেনশন আবার বলছি, তার মানে আধানের মাত্রাকে দূরত্বের মাত্রা দিয়ে গুণ করে দাও। আধানের মাত্রা মানে আমরা কি জানি, আধানের মাত্রা মানে জানি আই ইন্টু টি, রাইট? আর দূরত্বের মাত্রা মানে এল। তাহলে এইটাই হলো আমাদের মাত্রা। তুমি যদি বলো স্যার একক কি হবে, তাহলে দেখো তোমরাই বলতে পারবে সিজিএস পদ্ধতিতে একক, তার মানে তুমি আধানের একক, আধানের একক কি জানি আমরা এসইউ চার্জ, তাকে একটা দূরত্বের একক, সিজিএস পদ্ধতিতে দূরত্বের একক সেন্টিমিটার দিয়ে গুণ করে দাও, এসইউ সেন্টিমিটার। এসআই পদ্ধতির ক্ষেত্রে এটা হয়ে যাবে, আমরা কি জানি এসআই পদ্ধতির ক্ষেত্রে আধান বা চার্জ কুলম্ব ইনটু তাকে দূরত্বের একক মিটার দিয়ে গুণ করে দাও, মানে কুলম্ব ইনটু মিটার। তাহলে আমরা শিখে নিলাম একটা ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট, এই ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট বিষয়টা কি, এবং তার একক কি হয়, তার মাত্রা কি হয়, তার অভিমুখ কি হয়, এবং তাকে আমরা কোথায় দেখতে পাবো। ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট, ওই যে বললাম যে সমস্ত আমরা পোলার সাবস্টেন্স গুলো পাই, তাদের এক একটা অণু তারা কিন্তু এক একটা ইলেকট্রিক ডাইপোলের মতো আচরণ করে। আমাদের এই এটা হলো ইলেকট্রিক ডাইপোল, তড়িৎ দ্বিমেরু। আমাদের ঠিক একই জিনিস ম্যাগনেটিকে শিখতে হবে, অর্থাৎ এক একটা চৌম্বক পদার্থের যে অণুগুলো, ম্যাগনেটিক সাবস্টেন্সের যে এক একটা মলিকুল, তারা কিন্তু আবার ম্যাগনেটিক ডাইপোল হিসাবে আচরণ করে। তাহলে দেখো ছাত্রছাত্রীরা, তোমরা যদি এই তড়িৎ দ্বিমেরু, তড়িতের ক্ষেত্রে তড়িৎ দ্বিমেরু বা তড়িৎ দ্বিমেরু ভ্রামক এবং তার যে বিভিন্ন ক্যালকুলেশনগুলো যদি শিখে নাও, একই জিনিস কিন্তু আমাদের ম্যাগনেটিজমে গিয়ে, ম্যাগনেটে গিয়ে শিখতে হবে, তখন কিন্তু বিষয়গুলো অনেক সহজ হয়ে যাবে। একই জিনিস ওখানেও রয়েছে। এটা হলো ইলেকট্রিক ডাইপোল, ওটা হবে ম্যাগনেটিক ডাইপোল। এটা হলো ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট, ওটা হবে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট, রাইট? বিষয়টা একই, ধারণাটা একই। নেক্সট আমাদের যেটা শিখতে হবে সেটা হলো এই একটা ইলেকট্রিক ডাইপোলের জন্য তার বিভিন্ন অবস্থানে আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হিসাব করা শিখব। তো ছাত্রছাত্রীরা, আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সম্পর্কে বা তড়িৎ প্রাবল্য সম্পর্কে আগের ক্লাসে আমরা বিস্তারিতভাবে বলেছি। কোন একটা আধান থেকে আর দূরত্বে কোন একটা আধান হয়তো দেখা যাচ্ছে কিউ আধান, সেই কিউ আধান থেকে আর দূরত্বে কোন একটা বিন্দুতে দেখা যাচ্ছে, আর দূরত্বে কোন একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই এর রাশিমালা কত হয়, আমরা এসআই পদ্ধতিতে জানি 1/4πε ইন্টু কত, কিউ বাই আর স্কয়ার, রাইট? আমরা এটা আগের দিনই শিখে এসেছি।
আমরা এসআই পদ্ধতিটাই শিখবো। আমরা এসআই পদ্ধতিতে ক্যালকুলেশনগুলো শিখবো। এখানে আমরা ধরে নিয়েছি যে মাধ্যমের যে তড়িৎভেদ্যতা সেটা হলো এপসালন। এটা যদি শূন্য মাধ্যমের জন্য হয় তাহলে এটা এপসালন নট দিয়ে লিখতে হয়। আমরা দেখব যে একটা ইলেকট্রিক ডাইপোলের জন্য তার বিভিন্ন অবস্থানের ক্ষেত্রে এই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের রাশিমালাগুলো কত হয় সেগুলো আমাদের হিসাব করা শিখতে হবে। তো এসব ছাত্রছাত্রী আমরা শিখে নিই। তাহলে প্রথমেই আমাদের এক্ষেত্রে আমাদের সিলেবাসে যেটা রয়েছে, আমাদের দুটো অবস্থান নিয়ে আলোচনা রয়েছে সিলেবাসে। একটাকে বলি আমরা অ্যাক্সিয়াল পজিশন। অ্যাক্সিয়াল পজিশন মানে বুঝতেই পারছো অক্ষস্থিত অবস্থান, বা যাকে আমরা এন্ড অন পজিশন বলি, বা যাকে প্রান্তস্থিত অবস্থানও বলা হয়। এটা একটা অবস্থান। আর আরেকটা অবস্থান নিয়ে যেটা পড়তে হবে সেটা হলো আমাদের পারপেন্ডিকুলার বাইসেক্টর পজিশন বা লম্ব সমদ্বিখণ্ডকের অবস্থান, বা যাকে আমরা পার্শ্ব অবস্থানও বলে থাকি, বা যাকে আমরা নিরক্ষীয় বা বিষুব অবস্থানও বলে থাকি। আমাদের সাধারণত এই দুটো কেস আমাদের পড়তে হবে। আবার বলছি ছাত্রছাত্রীরা, এটা আমরা ইলেকট্রিক ডাইপোলের জন্য শিখছি। একই জিনিস আমরা ম্যাগনেটিজমের জন্য ম্যাগনেটিক ডাইপোল, সেটার ক্ষেত্রেও আমরা অ্যাক্সিয়াল পজিশন, এবং আমরা দেখব যেটা সেটা হলো পারপেন্ডিকুলার বাইসেক্টর পজিশনের জন্য সেখানে আমাদের ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টের জন্য আমাদের সেখানে ম্যাগনেটিক ইন্টেন্সিটিটা হিসাব করা শিখতে হবে। তাহলে এই তড়িতের জন্য যে যে বিষয়গুলো শিখছো সেগুলো কিন্তু ম্যাগনেটের জন্য একই জিনিস শিখতে হবে। সুতরাং এই জায়গাটা ভালোভাবে বুঝে নিলে ওটা কিন্তু অনেক সহজ হয়ে যাবে। তাহলে এইসব আমরা প্রথমেই দেখে নেব যে আমাদের একটা ইলেকট্রিক ডাইপোল যেটার নাম হয়তো এবি। তাহলে এই এবি ইলেকট্রিক ডাইপোল, রাইট? তার মানে এ প্রান্তে রয়েছে মাইনাস কিউ আধান, বি প্রান্তে রয়েছে প্লাস কিউ আধান। আমরা ধরে নিলাম যে এবির যে ডিস্টেন্স, সেই এবির ডিস্টেন্সটা কত, আমরা ধরে নিয়েছি যে এ থেকে বি এর দূরত্ব হলো কত, 2l। ক্লিয়ার? 2l। তাহলে বলো তো এও বা ওবি এগুলো হলো এবির অর্ধেক। তার মানে ওবি সমান হবে, দেখো এও সমান কত, 2l এর অর্ধেক মানে হয়ে যাবে এটা l। তার মানে হাফ ডিস্টেন্স এটা, রাইট? এইবার আমরা আরো একটা জিনিস ধরে নিলাম যে ও বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব, মানে যে বিন্দুতে আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা নির্ণয় করব, একটা বহিস্থ বিন্দু, যেটা কিনা কি অবস্থান, এটা হলো অ্যাক্সিয়াল পজিশন। অ্যাক্সিয়াল পজিশন, রাইট? অ্যাক্সিয়াল পজিশন মানে বিষয়টা কি, মানে বলছে যে ইলেকট্রিক যে ডাইপোলটা তার যে অক্ষ, সেই অক্ষটাকে তুমি যদি এক্সটেন্ড করো, সেটা রাইট সাইড হতে পারে, সেটা লেফট সাইড হতে পারে, তাহলে সেই অক্ষের উপরে কোন একটা বিন্দুতে সেই বিন্দুটার অবস্থানটাকে বলি আমরা অ্যাক্সিয়াল পজিশন, বা যাকে আমরা এন্ড অন পজিশন বলি, বাংলায় যেটা হলো অক্ষস্থিত বা প্রান্তস্থিত বিন্দু, রাইট? তাহলে পিটা একটা সেই রকম অ্যাক্সিয়াল পজিশন। যে পি বিন্দুর দূরত্বটা কোথা থেকে মাপতে হবে, অর্থাৎ ইলেকট্রিক ডাইপোলের মিডল পয়েন্ট ও থেকে পি বিন্দুর দূরত্বটা আমরা ধরে নিয়েছি কত, আর। তার মানে এখানে ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে ওপি ইজ ইকুয়াল টু কত, ওপি ইজ ইকুয়াল টু ধরে নিয়েছি আমরা আর। নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা? আমাদের যে দূরত্বটা ইম্পর্টেন্ট, তোমরা জানো যে ইলেকট্রিক ফিল্ড মানেই আধান থেকে যে বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডটা হিসাব করবে তার দূরত্বটা লাগবে, তাই না? তাহলে এখানে একটা ইলেকট্রিক ডাইপোল মানে কটা আধান, দুটো আধান। একটা দেখো বি অবস্থানে রয়েছে প্লাস কিউ, একটা আছে এ অবস্থানে রয়েছে মাইনাস কিউ। তাহলে বলো তো ছাত্রছাত্রীরা, এই বি অবস্থানে প্লাস কিউ আধান থেকে তাহলে আমি যদি বলি পি বিন্দুর দূরত্বটা কত, যেটা কিনা বিপি, তাহলে বিপি সমান কত হবে আমাদের এই রাশিমালাগুলো দিয়ে বললে? ভালোভাবে লক্ষ্য করো, এই মোট দূরত্বটা হলো আর, ওপিটা আর। আবার ওবি মানে কত, ওবি মানে দেখো এখান থেকে এইটুকু, ও থেকে বি এর দূরত্ব এইটুকু হলো এল। তাহলে বলো তো বিপি টুকু কত, বিপি টুকু কি আর মাইনাস এল নয়? তাহলে দেখো বিপি ইজ ইকুয়াল টু লিখতে পারবো আমরা আর মাইনাস এল। সবাই বুঝতে পেরেছো? একইভাবে তোমাকে আর একটা আধান এ বিন্দুতে, যেটা মাইনাস কিউ আধান, সেই এ বিন্দুতে মাইনাস কিউ আধান থেকে পি বিন্দুর দূরত্ব যেটা কিনা ছবিতে আমাদের এপি ইজ ইকুয়াল টু কত হবে বলো তো? এপি ইজ ইকুয়াল টু দেখো হবে, তাহলে আমাদের এটা হয়ে যাবে আর প্লাস হয়ে যাবে এল। তার মানে দেখো এই ওপির সঙ্গে এওটা যুক্ত হচ্ছে, ওপি মানে আর, আর এও মানে দেখো এল, তার মানে দূরত্বটা হয়ে যাবে এটা আর প্লাস এল। আমাদের এই যে দুটো ডিস্টেন্স আমাদের কাজে লাগবে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি হিসাব করার জন্য। একটা দূরত্ব যেটা হলো আমাদের প্লাস কিউ আধান থেকে পি বিন্দু দূরত্ব বিপি, যেটা হলো আর মাইনাস এল। আর একটা হলো যেটা মাইনাস কিউ আধান থেকে পি বিন্দুর দূরত্ব, মানে যেটা এপি, সেটা হলো আর প্লাস এল। তাহলে বুঝতেই পারছো এপিটা বড় আর বিপিটা ছোট, রাইট?
এবার চলে এসো, তাহলে প্রথমেই আমরা দেখব যে এই বি বিন্দুতে প্লাস কিউ আধানের জন্য এ বিন্দু পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যকে যদি আমরা ইয়ন বলি, ইয়নটা কি আবার বলি, ইয়নটা হলো বি বিন্দুতে প্লাস কিউ আধানের জন্য পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। বলতো এটার অভিমুখ কোন দিকে হবে? আমরা জানি যে ধনাত্মক আধান থেকে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কোন একটা ডিস্টেন্সে সবসময় বাইরের দিকে হয়। তার মানে এই যে তীর চিহ্ন বরাবর দেখো বিপি বা ওপি বরাবর যে তড়িৎ ক্ষেত্র ভেক্টর সেটা হলো আমাদের ইয়ন, রাইট? তাহলে এই ইয়নের অভিমুখ কোন দিকে? বি থেকে পি এর দিকে বা ও থেকে পি এর দিকে, মানে বাইরের দিকে, কারণ এটা পজিটিভ চার্জ রয়েছে। আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হিসাব করতে গেলে এখানে একটা একক ধনাত্মক আধান রেখে আমরা দেখি তার উপর ক্রিয়াশীল বলটা কত। তাহলে সেটা হলো ইয়ন। ইয়নটা কোন দিকে হচ্ছে? ইয়নটা হচ্ছে ওপি, অর্থাৎ ও থেকে পি এর দিকে বা বি থেকে পি এর দিকে, মানে পি থেকে বাইরের দিকে হবে, এটা ইয়ন। ইয়নের মানটা কত? ইয়নের মানটা দেখো আমি এক্ষুনি শিখালাম যে কোন একটা আধান থেকে আর দূরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বের করা আমরা আগের দিন শিখেছিলাম। কি সূত্র হয়? 1 সেই মাধ্যমের আমরা তড়িৎ ভেদ্যতা যদি এপসালন ধরে নেই তাহলে এটা হয়ে যাবে 1/4 এপসালন ইন্টু দেখো আধানের মান হলো কিউ, আর এখান থেকে দূরত্ব মানে কত? দূরত্ব মানে যেটা হলো আমাদের বিপি, সেই বিপির স্কোয়ার। এটার অভিমুখ আছে, আমরা ব্র্যাকেটে এটাকে লিখলাম অ্যালং কোন দিক বরাবর এটা কাজ করছে? ওপি বরাবর এটা কাজ করছে, ওপি, অ্যালং ওপি। অবশ্যই অভিমুখ দেখাতে হবে কারণ এগুলো এক একটা ভেক্টর রাশি। তাহলে এটা হলো ইয়নের মান, আর এটা অভিমুখ মানে ও থেকে পি এর দিকে, রাইট? তাহলে এবার তুমি এখানে বিপির মানটা তুমি এখানে বসিয়ে দিতে পারো। তাহলে এখানে যদি বিপির মানটা বসাও তাহলে পরের লাইনে দেখো আমরা লিখতে পারবো ইয়ন ইজ ইকুয়াল টু, দেখো এটা 1/4 এপসালন ইন্টু কিউ বাই, বলো তো বিপির মান কত? আমাদের এখানে লেখাই আছে বিপি মানে আর মাইনাস এল, তাহলে তুমি বসিয়ে দাও আর মাইনাস এল তার হোল স্কোয়ার। অবশ্যই অভিমুখ দেখাতে হবে, অ্যালং কোন দিকে? অ্যালং হলো ওপি বরাবর, তাহলে ওপি বরাবর এর অভিমুখ। ক্লিয়ার? এটা হলো আমাদের এ বিন্দুতে প্লাস কিউ আধানের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। একইভাবে বলো তো বি বিন্দুতে প্লাস কিউ আধানের জন্য তড়িৎ ক্ষেত্র, একইভাবে তাহলে এ বিন্দুতে দেখো তোমার মাইনাস কিউ আধান আছে, তাহলে এ বিন্দুতে মাইনাস কিউ আধানের জন্য তুমি পি বিন্দুতে একটা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য পাবে। তাহলে এই এ বিন্দুতে মাইনাস কিউ আধান থাকার জন্য পি বিন্দুর তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা আবার কোন দিকে হবে? দেখো মাইনাস আধানের জন্য সেই দিক বরাবর তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ হয়, কারণ এখানে যদি তুমি একটা একক ধনাত্মক আধান রাখো মাইনাস চার্জটা তাকে কি করে? আকর্ষণ করে। তাহলে একক আধানের উপর ক্রিয়াশীল বলটাই হলো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তাহলে সেই বলের অভিমুখ কোন দিকে? সেই বলের অভিমুখ হবে পি থেকে এর দিকে, পি এ বা পিও বরাবর, যেটাকে আমরা ই2 ভেক্টর দ্বারা ডিনোট করেছি। দেখো ই2 এর অভিমুখটা দেখানো হচ্ছে পি এ বরাবর। তাহলে সেই ই2 এবার যদি আমরা তাহলে এ বিন্দুতে মাইনাস কিউ আধানের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যদি ই2 বলি তাহলে ই2 এর মানটা কত হবে? ই2 এর মানটা হবে দেখো 1/4 এপসালন ইন্টু কত হয়ে যাবে? কিউ বাই হয়ে যাবে এবার দেখো কত? এ পির স্কোয়ার, রাইট? এ পির স্কোয়ার অ্যালং, এটা আবার কোন দিক বরাবর হবে? এটা হবে দেখো পি ও বরাবর বা পি এ বরাবর, পিও বরাবর মানে উল্টোটা, ইয়ন যেদিকে ছিল ই2 তার উল্টো দিকে। কিন্তু মজার বিষয় দেখো এখানে এপির মান আমাদের বের করা আছে কত? এপি মানে আর প্লাস এ, তুমি যদি মানটা বসিয়ে দাও তাহলে অতএব এখান থেকে ই2 ইজ ইকুয়াল টু পেয়ে যাচ্ছ দেখো 1/4 এপসালন ইন্টু কিউ বাই কত? এপি মানে কত? এপি মানে হলো দেখো আর প্লাস এল তার হোল স্কোয়ার। এখানে আমরা অ্যালং লিখবো কোন দিক বরাবর? অ্যালং হলো পি ও বরাবর, রাইট? তাহলে দেখো তো ছাত্রছাত্রীরা ইয়ন বড় না ই2 বড়? দেখো ইয়ন 1/4 এপসালন কিউ বাই নিচে আছে আর মাইনাস এল তার হোল স্কোয়ার, আর ই2 মানে 1/4 এপসালন কিউ বাই নিচে আছে আর প্লাস এল তার হোল স্কোয়ার। দেখো এখানকার আর প্লাস এল রাশিটা বড়, তাহলে একটা বড় রাশি দিয়ে ভাগ হচ্ছে, আর এটা একটা ছোট রাশি দিয়ে ভাগ হচ্ছিল, তার মানে নিশ্চয়ই ইয়নটা হবে বড় আর ই2টা হবে ছোট। আমি দেখো ছবিতে ইয়নটাকে দেখো বড় ভেক্টর দিয়ে এঁকেছি আর ই2টাকে দেখো একটু ছোট ভেক্টর দিয়ে এঁকেছি। তাহলে বলো তো লব্ধি বলটা এবার কোন দিকে হবে? লব্ধি বলটা আমরা কিভাবে বের করব? লব্ধি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কিভাবে বের করব? বড় ভেক্টর থেকে ছোট ভেক্টরটা বিয়োগ, তার মানে ইয়নটা বড়, ইয়ন থেকে ই2 বিয়োগ করে দাও। তাহলে অতএব পি বিন্দুতে লব্ধি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ইজ ইকুয়াল টু আমরা পাবো কত? ইয়ন মাইনাস ই2
তাহলে E1 থেকে E2 কে বিয়োগ করতে হবে। বলো তো এর অভিমুখ কোন দিকে? এর অভিমুখ হবে বড় থেকে ছোটটা বিয়োগ, কিন্তু বড়টার যে অভিমুখ, বড়টার অভিমুখ কোন দিকে ছিল? E1 এর অভিমুখ কোন দিকে ছিল? ও থেকে P বরাবর, তার মানে এটা হয়ে যাবে OP বরাবর। তাহলে তুমি এবার মানগুলো বসিয়ে দাও, বিয়োগ করে দাও। তাহলে দেখো এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, দুটোতেই দেখো 1/4πε কমন, দুটোতেই দেখো কিউ রাশিটাও কমন, রাইট? প্রথমটাই পড়ে থাকছে দেখো 1/r - l তার হোল স্কোয়ার, আর দ্বিতীয়টাই পড়ে থাকছে দেখো 1/r + l তার হোল স্কোয়ার, রাইট? এটা আমরা থার্ড ব্র্যাকেটে লিখলাম অ্যালং ওপি বরাবর। এইটাকে এবার সিম্পলিফাই করো একটু, তাহলে 1/4πε যেমন ছিল তেমনি রেখে দিলাম, ইন্টু কিউ। দেখো তো ছাত্রছাত্রী এখানে লসাগু কত হবে? লসাগু দেখো a - b * a + b, তার আবার হোল স্কোয়ার আছে, তার মানে এটা a - b * a + b মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার তার আবার হোল স্কোয়ার, এটা লসাগু হলো। এটা যদি লসাগু হয় তাহলে উপরে পড়ে থাকবে কত? উপরে এটা, তার মানে r + l তার হোল স্কোয়ারটা পড়ে থাকছে, মাইনাস এদিকে পড়ে থাকছে দেখো r - l তার হোল স্কোয়ার পড়ে থাকছে। আমরা এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, রাইট? এখানে দেখো = 1/4πε ইন্টু কিউ পড়ে থাকছে, আর এখানে দেখো a + b হোল স্কোয়ার মাইনাস a - b হোল স্কোয়ার মানে আমরা কি জানি? 4ab, তার মানে 4r ইন্টু l, আর নিচে পড়ে থাকছে দেখো r স্কোয়ার মাইনাস l স্কোয়ার তার আবার হোল স্কোয়ার। দেখো তো ছাত্রছাত্রী এটাকে যদি একটু ভেঙে লিখো, এটাকে একটু ভেঙে লিখলে দেখো তুমি 1/4πε করে রাখলে, ইন্টু এখানে দেখো আমরা কিভাবে লিখছি, এটা একটা 2q ইন্টু l রাখলাম, আর আরেকটা কি করলাম, আরেকটা আমরা এখানে r কে রেখে দিলাম, আর তার আগে আরেকটা দেখো 2 আছে, বাই নিচে r স্কোয়ার মাইনাস l স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে আমরা কি করলাম, 4টাকে 2 × 2 করে নিলাম, আর এখানে কিউটাকে আমরা 2 এর সঙ্গে কাপড় রাখলাম, মানে 2q × l, আর rটাকে একটু আলাদা করে রাখলাম। কেন এরকম করলাম? দেখো 2q × l মানেই তো আমাদের ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট p। আগে আমরা পড়ে এলাম p মানে কত? 2q × l বা q × 2l। তাহলে এটার জায়গাতে তুমি বসিয়ে দাও p, তার মানে আমরা রাশিমালাটা পেয়ে গেলাম 1/4πε ইন্টু 2p, আর একটা r পড়ে আছে, আর নিচে দেখো r স্কোয়ার মাইনাস l স্কোয়ার তার হোল স্কোয়ার। এটাই হলো আমাদের ফাইনাল ই এর রাশিমালা। তাহলে এটাই হয়ে গেল আমাদের ই এর রাশিমালা। অ্যালং, এটা অভিমুখ কোন দিকে? অ্যালং ওপি, অর্থাৎ ওপি বরাবর আমাদের এর অভিমুখটা থাকছে। পরীক্ষার জন্য আমাদের কোনো অক্ষস্থিত কোনো বিন্দুতে তড়িৎক্ষেত্র প্রাবল্যের রাশিমালা নির্ণয় করতে দেবে, তখন তোমাকে এই পর্যন্ত করতে হবে, ছবিটা আঁকতে হবে। ছবিটা এঁকে কিচ্ছু নাই, শুধু যদি ভালোভাবে তুমি একটু বুঝে নাও তাহলেই হয়ে গেল। শুধু তোমাকে মনে রাখতে হবে বড় ভেক্টর থেকে ছোট ভেক্টরটা বিয়োগ, তার মানে আমাদের E1 - E2, যেটাই হলো আমাদের লব্ধি তড়িৎক্ষেত্র প্রাবল্য, তার রাশিমালা হয়ে গেল এটা। ক্লিয়ার? তাহলে এর অভিমুখটা অবশ্যই বলতে হবে, মানের সঙ্গে সঙ্গে অভিমুখ। তাহলে মানটা কত পেলাম? 1/4πε 2pr/r² - l² এর হোল স্কোয়ার। এটা যদি ছাত্রছাত্রীরা যদি বায়ু বা শূন্য মাধ্যমের জন্য নির্ণয় করতে দেয়, তাহলে আমাদের এপসালনের জায়গায় k × ε0 বসাতে হয়। k এর জায়গাতে 1 বসিয়ে দিই, তার মানে নিচে হয়ে যায় 4πε0। তাহলে ধ্রুবকটা হয়ে যাবে 1/4πε0 ইন্টু 2pr/r² - l² তার হোল স্কোয়ার। এটা কোন মাধ্যমের জন্য? বায়ু বা শূন্য মাধ্যমের জন্য। ক্লিয়ার? নেক্সট আমরা এইটাকেই যদি ভেক্টরিয়ালি লেখা হয়, তাহলে ভেক্টরিয়ালি লিখলে সেটা আমরা কি পাবো একটু আমরা দেখে নেব। তাহলে এটাকে যদি তুমি ভেক্টরিয়ালি লেখার চেষ্টা করো, ভেক্টরিয়ালি লিখলে দেখো আমরা কি পাবো। এটার অভিমুখ যদি দিতে চাও, দেখো ছাত্রছাত্রীরা আমাদের এই ই ভেক্টরের অভিমুখ কোন দিকে? ওপি বরাবর। আবার দেখো তো এখানে আমাদের পি ভেক্টরের অভিমুখ কোন দিকে? পি ভেক্টর মানে -q থেকে +q এর দিকে। তাহলে পি ভেক্টরেরও অভিমুখ মানে যেটা ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট, তারও অভিমুখ দেখো ওপি বরাবর। তাহলে আমরা যদি এই গোটা রাশিটাকে যদি আমরা ভেক্টরিয়ালি লিখতে চাই, ই ভেক্টর সরাসরি তুমি পি এর মাথায় অ্যারো দিয়ে দাও, কারণ পি ভেক্টর আর ই ভেক্টর তারা কিন্তু একই অভিমুখে কাজ করছে, তারা প্যারালাল ভেক্টর। সুতরাং ই এর অভিমুখে যা হবে পি এর অভিমুখ তাই, তার মানে পি এর অভিমুখটাই হবে ই এর অভিমুখ। তার মানে এইটা হলো আমাদের একদম ভেক্টর সহ তার রাশিমালা। ই ভেক্টর = 1/4πε 2p ভেক্টর আর
বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে এটা বুঝতে পারলে ই এর অভিমুখ দেখো ওপি বরাবর আমরা নির্ণয় করলাম, আর পি এর অভিমুখ কোন দিকে, পি মানে দেখো মাইনাস কিউ থেকে প্লাস কিউ এর দিকে, তার মানে পি এর অভিমুখ দেখো এ বি বরাবর, পি মানে যেটা আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আমাদের ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট বলছি, তাহলে সেই ইলেকট্রিক ডাইপোল মোমেন্টের অভিমুখ দেখো এ থেকে বি এর দিকে বা ও থেকে পি এর দিকে, তাহলে ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট স্মল পি এর অভিমুখ যা ই এর অভিমুখ তাই। এটা হলো আমাদের অ্যাক্সিয়াল পজিশন। নেক্সট আমরা যেটা শিখবো সেটা হলো আমাদের এবার শিখতে হবে পারপেন্ডিকুলার বাইসেক্টর পজিশন, মানে একই জিনিস দেখো সেই আমাদের ইলেকট্রিক ডাইপোল একটা এবি যার মাইনাস কিউ রয়েছে এখানে প্লাস কিউ রয়েছে, তার মধ্যবিন্দু যদি ও হয় তাহলে এই মধ্যবিন্দু থেকে আমরা একটা লম্ব অঙ্কন করব, তাহলে সেই লম্ব সমদ্বিখণ্ডকের উপর আমরা এবার ক্যাপিটাল পি বিন্দুটাকে ধরে নেব। এই পজিশনগুলোকে বলা হয় আমাদের কি পজিশন বললাম, আমরা এই পজিশনগুলোকে বলি পারপেন্ডিকুলার বাইসেক্টর পজিশন, বা যেটাকে আমরা ব্রড সাইড অন পজিশন বলি, বা যাকে ইকুইটোরিয়াল পজিশন বলা হয়। বাংলায় যেগুলোকে বলবো আমরা লম্ব সমদ্বিখণ্ডকের অবস্থান বা পার্শ্ব অবস্থান, বা যাকে আমরা আরেকটা কি নামে চিনবো যেটা হলো আমাদের বিষুব অবস্থান বা নিরক্ষীয় অবস্থানও বলা হয়। ক্লিয়ার? আমরা চলে এসো এবার সেই রাশিমালাটা দেখে নিই, তাহলে এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আর এই জিনিসটা আমি আরেকটা বলে দিই যে এটা যদি দেখা যায় যে আমাদের এই ডাইপোলের দূরত্বের তুলনায় পি বিন্দুর দূরত্বটা, মানে মোট কথা আমরা যে বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করছি তার দূরত্বটা যদি অনেক বেশি হয়, তার মানে আমরা কি ধরছি, আমরা ধরে নিচ্ছি আর দ্যাট ইজ মাচ গ্রেটার দ্যান এল, মানে এই ডাইপোলের দূরত্বের তুলনায় পি এর দূরত্ব যদি অনেক দূরে হয় তাহলে দেখো আর ইজ মাচ গ্রেটার দ্যান এল হলে তুমি এখানে এলটাকে উপেক্ষা করতে পারো, তার মানে সেক্ষেত্রে আমরা ই এর যে মানটা পাবো ই সমান হয়ে যাবে দেখো 1/4πε, আর উপরে পড়ে থাকছে দেখো 2pr, আর নিচে দেখো আর স্কোয়ার তার আবার হোল স্কোয়ার মানে 8⁴, কারণ এল স্কোয়ারটাকে তুমি নেগলেক্ট করছো, উপেক্ষা করছো, তার মানে নিচে পড়ে থাকছে 8⁴, উপরের একটা আর নিচের একটা আর কাটলে নিচে পড়ে থাকবে আর কিউ, তার মানে আমি সরাসরি লিখছি এটা হয়ে যাবে 2p/r3। এই রাশিমালাটা আমরা কখন ব্যবহার করব, এটা আমরা ব্যবহার করব একটা ক্ষুদ্র ডাইপোল যার থেকে পি বিন্দুর দূরত্বটা, মানে যে বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করেছি তার দূরত্ব যদি অনেক বেশি হয় তাহলে সেক্ষেত্রে আমরা একটা অ্যাপ্রক্সিমেশন নিলাম, আর এর তুলনায় এল কে উপেক্ষা করব, তাহলে আমরা ফাইনাল যে রাশিমালাটা পাবো সেটা হলো 1/4πε, উপরে থাকছে দেখো 2p, কারণ উপরের আর নিচের একটা আর কাটবে, আর নিচে পড়ে থাকবে আর কিউ, কারণ 1/4πε 2p/r3, রাইট? নেক্সট আমরা আসবো এবার যেটা সেটা হলো আমাদের পারপেন্ডিকুলার বাইসেক্টর পজিশন যেটাকে বলা হচ্ছে, তাহলে আমরা শিখবো এবার সেই পারপেন্ডিকুলার বাইসেক্টর পজিশন। পারপেন্ডিকুলার বাইসেক্টর, তাহলে পারপেন্ডিকুলার বাইসেক্টর পজিশন মানে কি বললাম, যে কোনো একটা ডাইপোলের মধ্যবিন্দু থেকে যদি আমরা লম্ব অঙ্কন করি সেটা উপরের দিকে হতে পারে নিচের দিকে হতে পারে যে কোনো সাইডে হতে পারে, তাহলে সেই অবস্থানগুলোকে বলবো আমরা পারপেন্ডিকুলার বাইসেক্টর পজিশন। আমরা ধরে নিলাম এই ও বিন্দু থেকে পি বিন্দুর দূরত্বটা হলো আর, মানে ওপি মানে হলো কত আর, আর একইভাবে আমরা ইলেকট্রিক ডাইপোলের দূরত্ব ভেক্টরটা কত ধরেছি 12, মানে এ থেকে বি এর দূরত্ব হলো 12, এতে রয়েছে মাইনাস কিউ আধান, বিতে রয়েছে প্লাস কিউ আধান, আমরা পি বিন্দুতে এবার তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব। তাহলে পি বিন্দুটা একটা কি অবস্থান, এটা হলো আমরা পারপেন্ডিকুলার বাইসেক্টর পজিশন, বা যাকে বলবো আমরা ইকুইটোরিয়াল পজিশন, বা যেটাকে আমরা ব্রড সাইড অন পজিশন বলি, ঠিক আছে? তাহলে আমরা সেই বিন্দুতে দেখো এবার তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হিসাব করব। একইভাবে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য একটা ভেক্টর রাশি, যে কারণে আমাদের খুব সাবধানে তার অভিমুখ সহ কিন্তু ক্যালকুলেশন করতে হবে, এই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে। আমরা তাহলে একটা শিখলাম যেটা হলো আমাদের কি অবস্থান, সেটা ছিল আমাদের অক্ষস্থিত অবস্থান। আমরা এবার শিখবো যেটা সেটা হলো আমাদের পার্শ্বস্থিত অবস্থান। দেখি কি হয়। একইভাবে তাহলে দেখো আমি এখানে এবি, এবি মানে কত 12, ও এও বা ওবি, ওবি মানে হাফ, হাফ অফ 12 মানে এল, রাইট? আমরা ধরে নিলাম ওপি, ওপি মানে এবার ধরে নিচ্ছি কত আর। এবার আমাদের যেটা জানতে হবে সেটা হলো আমাদের এবার লাগবে বিপি অথবা এপি, একই জিনিস। তাহলে বলতো ছাত্রছাত্রীরা বিপি মানে কত, একটু ভালো করে ভেবে দেখো। বিপি মানে এই যে সমকোণী ত্রিভুজ, সেই সমকোণী ত্রিভুজের লম্বটা হলো আর, ভূমিটা হলো এল, তার মানে বিপিটা হলো বিপি বা এপি একই। বিপি বা এপি গুলো কি এক একটা অতিভুজ, তাহলে বিপি বা এপি মানে হবে কি লম্ব স্কোয়ার প্লাস কত ভূমি স্কোয়ার, √অফ
আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, এটাই হলো আমাদের এবার বিপি। তাহলে বিপির মানটা পেয়ে গেলাম আমরা রুট ওভার অফ বিপি ইজ ইকুয়াল টু রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস কত এল স্কোয়ার। একইভাবে বলো তো এপি, এপি মানে এটা, এপি মানে কত হবে? এপি মানে আমরা একইভাবে লিখতে পারবো যে রুট ওভার অফ কত, রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস হয়ে যাবে এল স্কোয়ার। তাহলে দেখো এখানে বিপি আর এপি দুটোই কিন্তু ইকুয়াল, তাই তো হবে স্যার, কারণ দুটোই তো আমাদের অতিভুজ হাইপোটেনাস, তাহলে দুটোই এক হবে। এই অতিভুজের মানটা আমাদের মনে রাখতে হবে, কারণ আমাদের এবার লাগবে যেটা সেটা বিপি অথবা এপি। তাহলে একইভাবে বলতো ছাত্রছাত্রীরা, তাহলে বি বিন্দুতে প্লাস কিউ আধানের জন্য পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কোন দিকে হবে? দেখো পি কিউ বরাবর হবে, এই যে ভেক্টরটা এই পি কিউ বরাবর, যার মানটা আমরা বললাম ইয়ন। তাহলে বলতো ইয়নের মানটা কত হবে? সবাই জানো ইয়ন মানে আমরা যেটা জানি যে প্লাস কিউ আধানের জন্য তাহলে বিপি দূরত্বে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ইয়ন, ইয়নের মানটা হয় কত? 1/4 পাই এপসাইলন ইনটু আধানের মানটা কিউ বাই তাদের দূরত্ব কত? দূরত্বটা হলো বিপি তার হোল স্কোয়ার, তার মানে বিপির স্কোয়ার। আচ্ছা এটা কোন দিক বরাবর? এটা হলো অ্যালং কোন দিক বরাবর? এটা পিকিউ বরাবর, পিকিউ বা বিপি যে কোনো একটা বলতে পারতে, মানে বি থেকে পি এর দিকে বা পি থেকে কিউ এর দিকে, রাইট? একইভাবে বলতো তাহলে এবার এ বিন্দুতে কি আধান আছে? মাইনাস কিউ। তাহলে মাইনাস কিউ আধান থাকলে পি বিন্দুর তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা কোন দিকে হবে? সে কিন্তু আকর্ষণ করবে, কারণ এখানে একটা একক ধনাত্মক আধান রাখলে সে তার দিকে টানবে, তার মানে অভিমুখটা হবে পি এ বরাবর। তার মানে এইটা যেটাকে আমরা ই2 নাম দিয়েছি ই2, তাহলে ই2 এর মানটাও কত হবে? ই2 মানে হয়ে যাবে দেখো 1/4 পাই এপসাইলন ইনটু কিউ বাই এবারে আছে কত? এপি এর স্কোয়ার, রাইট? কারণ দূরত্বটা এপি, এটা অ্যালং কোন দিকে? অ্যালং এটা হয়ে যাবে দেখো পি এ বরাবর, পি থেকে এর দিকে। মজার বিষয় ছাত্রছাত্রীরা দেখো ইয়ন এবং ই2 দুটোই সমান। কেন সমান? কারণ দেখো এটার নিচে আছে বিপি, এটার নিচে আছে এপি, আমরা আগেই প্রমাণ করে রেখেছি বিপি আর এপি ইকুয়াল। তাহলে আমাদের এই যে রাশিমালাটা 1/4 পাই এপসাইলন কিউ বাই বিপি এর স্কয়ারও যা 1/4 পাই এপসাইলন কিউ বাই এপি এর স্কয়ারও তাই, কারণ দুটো ইকুয়াল। তার মানে আমরা এখান থেকে দেখাতে পাচ্ছি যে ইয়ন ইজ ইকুয়াল টু কত? ইয়ন ইজ ইকুয়াল টু হয়ে গেছে আমাদের ই2। তাহলে বলো তো এবার ছাত্রছাত্রীরা যে এই ইয়ন ভেক্টর আর এই ই2 ভেক্টর দেখো ভালো করে শিখে নাও, এটা হলো আমাদের ইয়ন ভেক্টর আর এটা হলো আমাদের ই2 ভেক্টর। তাহলে এই দুটো ভেক্টরের এবার লব্ধি বের করতে হবে। আমরা লব্ধি বের করতে গেলে দেখো আগেরটার ক্ষেত্রে আমাদের কি সুবিধা ছিল? একই সরলরেখা বরাবর দুটো বিপরীত দিকে ছিল, যে কারণে আমরা বড়টা থেকে ছোটটা বিয়োগ করে পেয়ে গেছিলাম। কিন্তু এবার কিন্তু তারা একই সরলরেখার উপরে নেই, তাহলে আমাদের এটা লব্ধি বের করতে গেলে আমরা হয় তার উপাংশ বিভাজন করে বের করতে পারি, কিংবা আমাদের সামান্তরিকের সূত্র অ্যাপ্লাই করে করতে পারি। আমরা উপাংশ বিভাজন করে নিই সহজেই। দেখো আমরা এখানে ধরে নিলাম যে এই যে অ্যাঙ্গেলটা মানে পি বি এ এটা থিটা বা পি এ বি এটা থিটা, তার মানে আমাদের এটা হলো একটা সমদ্বিবাহু ত্রিভুজ হিসেবে ধরে নিচ্ছি। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, ভালো করে লক্ষ্য করো, আমরা পি আর একটা এবি এর সমান্তরাল একটা অক্ষ অঙ্কন করেছি পি আর, রাইট? তাহলে এটা যদি পি আর অক্ষ হয় তাহলে বলো তো এই অ্যাঙ্গেলটার সঙ্গে এই অ্যাঙ্গেলটা কি ইকুয়াল নয়? ইকুয়ালই তো, কারণ এটা হলো আমাদের একান্তর কোণ। আবার দেখো এই অ্যাঙ্গেলটার সঙ্গে এই অ্যাঙ্গেলটা ইকুয়াল কেন? কারণ এরা অনুরূপ কোণ। আমি আর বললাম না কিভাবে অনুরূপ কোণ হলো, কিভাবে একান্তর কোণ হলো, এগুলো জানো সব। তার মানে এই দুটো অ্যাঙ্গেল সমান। তাহলে বলো তো এবার ছাত্রছাত্রীরা ইয়ন কে তুমি যদি ভাঙো তাহলে দেখো এই ইয়ন রয়েছে এই দিক বরাবর, ভালো করে শিখে নাও, এটা ইয়ন। তাহলে ইয়নের থিটা ডিরেকশন মানে পি আর বরাবর উপাংশ কত হবে? ইয়ন কস থিটা, রাইট? একইভাবে দেখো তার সঙ্গে লম্ব ডিরেকশনে মানে দেখো পিএস বরাবর উপাংশ হবে কত? ইয়ন সাইন থিটা। বুঝা গেল? এবার ই2 কে ভাঙো, তাহলে ই2 এইদিকে, তাহলে থিটা ডিরেকশনে উপাংশ মানে পিআর বরাবর উপাংশ হবে দেখো ই2 cos থিটা, রাইট? একইভাবে তার সঙ্গে লম্ব ডিরেকশনে মানে পিও বরাবর উপাংশ হবে এই যে উপাংশটা, এই উপাংশটা হবে তীর চিহ্ন দিয়ে দেখিয়েছি দেখো ই2 sin থিটা। বলতো ইয়ন সাইন থিটা আর ই2 সাইন থিটা পরস্পর সমান কিন্তু বিপরীত, কারণ আগেই দেখি যে আমরা ইয়ন ই2 সমান। তাহলে ইয়নটা কাজ করছে ইয়ন সাইন থিটা দেখো পিএস বরাবর, ই2 সাইন থিটা দেখো পিও বরাবর। তার মানে এই ভেক্টরের সঙ্গে দেখো এই ভেক্টরটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, কাটাকাটি হয়ে যাচ্ছে, কারণ দুটো বিপরীত দিকে।
তাহলে লব্ধি হিসাবে থাকছে কে? লব্ধি হিসাবে থাকছে দেখো শুধুই পিআর বরাবর দুটো ভেক্টর, একটা থাকছে ইয়ন কস থিটা আর একটা থাকছে ই2 কস থিটা। তাহলে আমাদের লব্ধি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই ইজিক্যাল টু যেটা পাচ্ছি সেটা হলো দেখো ইয়ন কস থিটা প্লাস পাচ্ছি কত ই2 কস থিটা। আর দেখো সাইন উপাংশটা কেটে গেছে কারণ বিপরীত দিকে বলে। এদের অভিমুখ কোন দিকে? এদের অভিমুখ হলো দেখো অ্যালং কোন দিকে? পিআর। পিআর বরাবর এদের অভিমুখ। পিআর মানে কোনটা? পিআর মানে এই যে এটা, রাইট? দেখো তো আগে আমরা দেখেছি ই1 আর ই2 সমান, তার মানে ই1 আর ই2 সমান যদি হয় তার মানে এটা দ্বিগুণ হয়ে যাচ্ছে, তার মানে 2 ই1 কত cos থিটা, রাইট? তুমি মান বসিয়ে দাও, দেখো ই1 এর মান মানে এটা, তাহলে আমরা পেলাম কত দেখো 2/4 পাই এপসাইলন নট করে থাকছে আর কিউ বাই কত বিপি এর স্কয়ার। বিপি মানে বিপি বাই এপি মানে কত দেখো আর স্কয়ার প্লাস এল স্কয়ার রুট ওভার অফ আর স্কয়ার প্লাস এল স্কয়ার। তার দেখো যখন স্কয়ার করতে যাবে তাহলে তার স্কয়ার করতে গেলে রুটটা উঠে যাবে, কারণ তোমার বিপি এর স্কয়ার আছে, ভালো করে বুঝে নাও। বিপি এর স্কয়ার, বিপি মানে রুট ওভার অফ আর স্কয়ার প্লাস এল স্কয়ার, তাহলে তার যদি এটার যদি তুমি হোল স্কয়ার করো তাহলে রুটটা উঠে যাচ্ছে, তার মানে পড়ে থাকছে দেখো আর স্কয়ার প্লাস এল স্কয়ার ইনটু কি পড়ে আছে, তাহলে এটা হতো 2 ই1 cos থিটা। তাহলে cos থিটার ভ্যালুটা বসাবে, এবার আমাদের 2 ই1 এর মান বসানো হয়ে গেছে। cos থিটার ভ্যালু ভালো করে লক্ষ্য করো যে এই যে সমকোণী ত্রিভুজটা তার ক্ষেত্রে cos থিটা, cos মানে কি আমরা কি জানি ভূমি বাই অতিভুজ, তাই না? লম্ব বাই অতিভুজ হলে sin থিটা, ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি মানে কোনটা? ভূমি মানে দেখো ওবি, তার মানে এল, আর অতিভুজ মানে কোনটা? রুট ওভার অফ দেখো রুট ওভার অফ আর স্কয়ার প্লাস এল স্কয়ার, অভিমুখটা অ্যালং কোন দিকে? অ্যালং পিআর। দেখো আমাদের প্রায় আমরা চলে এসেছি কাছাকাছি। তাহলে এখান থেকে তুমি 1/4 পাই এপসাইলন নট রেখে দাও। দেখো তো ছাত্রছাত্রীরা ওপরে 2q ইন্টু এল চলে এসছে, 2q ইন্টু এল মানেই তো পি, স্মল পি, রাইট? ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট। 2q ইন্টু এল মানেই তো আমাদের স্মল পি, ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট, তড়িৎ দ্বিমেরু ভ্রামক। আর নিচে দেখো কি চলে এসছে আর স্কয়ার প্লাস এল স্কয়ার একটা আছে আর একটা রুট আর স্কয়ার প্লাস এল স্কয়ার। তো এটা গুণ করলে এটা টু দি পাওয়ার 1 আর এটা টু দি পাওয়ার মানে হাফ, 1 প্লাস হাফ মানে 3/2 হয়ে যায়। এটা তোমরা অ্যালজেব্রাতে শিখেছো। তাহলে এটা সরাসরি হয়ে যাবে আর স্কয়ার প্লাস এল স্কয়ার হোল টু দি পাওয়ার কত হয়ে যাবে 3/2, 3/2, কারণ এটার পাওয়ারে 1 আর এটার আর স্কয়ার প্লাস এল স্কয়ারের পাওয়ার হয়ে যাবে হাফ, 1 প্লাস হাফ, তাই না? সূচকের ক্ষেত্রে যোগ হচ্ছে, গুণের ক্ষেত্রে যোগ, তাহলে 3/2 হয়ে যাবে, 1 প্লাস হাফ মানে 3/2। তাহলে আমরা ফাইনাল যে রাশিমালা পেলাম ই এর যে রাশিমালা সেটা হলো 1/4 পাই, এটা এপসাইলন নট কেন দিচ্ছে আবার? কারণ এটা বায়ু বা শূন্য মাধ্যম তো করিনি আমরা, যে কোনো মাধ্যমের জন্য করছি 1/4 পাই এপসাইলন পি বাই আর স্কয়ার প্লাস এল স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2। এটা হয়ে যাচ্ছে অ্যালং কোন দিক বরাবর? অ্যালং হয়ে যাচ্ছে পিআর বরাবর। দেখো তো ছাত্রছাত্রীরা পিআর মানে কোনটা? পিআর মানে এইটা। তাহলে এই দিক বরাবর আমাদের লব্ধি তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা কাজ করছে। দেখো তো এই পিআর এর অভিমুখ, আর তুমি যদি বলো ইলেকট্রিক ডাইপোল মোমেন্টের অভিমুখ, ইলেকট্রিক ডাইপোল মোমেন্টের অভিমুখ কোন দিকে? -q থেকে +q এর দিকে, মানে এই দিক বরাবর, এ থেকে বি এর দিকে। আর লব্ধি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কোন দিকে পেলে? পিআর বরাবর, মানে উল্টো দিকে। তাহলে আমরা এবার কি বলতে পারবো না যে এই লব্ধি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আসলে ইলেকট্রিক ডাইপোল মোমেন্টের একটা বিপরীত ভেক্টর? তার মানে তুমি একটা মাইনাস চিহ্ন দিয়ে দাও, -1/4 পাই এপসাইলন ইন্টু পি বাই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার হোল টু দি পাওয়ার হয়ে যাবে 3/2। তাহলে এবার মাথায় অ্যারো দিয়ে দাও, তাহলে আমাদের ভেক্টর রূপে যদি লিখতে হয়, কারণ ই আর পি এবার হয়ে গেছে বিপরীত ভেক্টর। কারণ দেখো ই এর অভিমুখ হলো পি আর বরাবর আর পি এর অভিমুখ মানে ইলেকট্রিক ডাইপোল মোমেন্টের অভিমুখ হয়েছে এবি বরাবর, তাই না? দুটো বিপরীত ভেক্টর, যে কারণে এখানে পি এর আগে একটা মাইনাস চিহ্ন দিয়ে দিলাম। তাহলে আমাদের ভেক্টর রূপটা হয়ে গেল ই ইজ ইকুয়াল টু -1/4 পাই এপসাইলন পি বাই আর স্কয়ার প্লাস এল স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2। তোমাকে আর অ্যালং পি আর বরাবর বা অ্যালং পি আর এগুলো লিখতে হবে না, তোমাকে একবারে ভেক্টর রূপটা লিখে দিলাম। পরীক্ষা নির্ণয় করতে দেয় যে তোমাকে হয়তো বললো যে ইকুইটোরিয়াল পজিশনে, বা আমাদের হয়তো বললো পারপেন্ডিকুলার বাইসেক্টর পজিশনে কোন একটা ইলেকট্রিক ডাইপোলের জন্য ইলেকট্রিক ডাইপোল মোমেন্টের রাশিমালাটা বের করো। তো রাশিমালা বের করা মানে কিন্তু তোমাকে অভিমুখ উল্লেখ করতে হবে। একইভাবে তাহলে আমরা ধরে নেবো এবার যদি ইলেকট্রিক ডাইপোলটা খুবই ক্ষুদ্র হয়, তার তুলনায় যদি পি এর দূরত্ব অনেক গুণে বেশি হয়, তার মানে আমরা কি ধরবো? আমরা ধরে নেবো যে আর
এই দূরত্বটা দ্যাট ইজ মাচ মাচ গ্রেটার দ্যান এল। তাহলে এটা যদি হয় তার মানে তুমি এল এর সাপেক্ষে আর এর সাপেক্ষে এল কে উপেক্ষা করো, যেমন আগে আমরা করেছিলাম। তাহলে এটা যদি উপেক্ষা করা হয় তাহলে ই এর মানটা হয়ে যাবে দেখো 1/, আমি শুধু মানটা নিচ্ছি আর চিহ্ন দিলাম না, 1/4πε, উপরে থাকবে একটা পি, আর নিচে দেখো আর স্কোয়ার, তার আবার পাওয়ারে 3/2, তার মানে স্কোয়ারটা কেটে যাচ্ছে, তার মানে নিচে থাকবে আর কিউব। তাহলে দেখো তো ছাত্রছাত্রীরা, আগের আমরা অ্যাক্সিয়াল পজিশনে যে মানটা পেয়েছিলাম তার তুলনায় এই মানটা কিন্তু হাফ হয়ে যাচ্ছে। দেখো অ্যাক্সিয়াল পজিশনের ক্ষেত্রে একটা ক্ষুদ্র ইলেকট্রিক ডাইপোলের জন্য আমরা মানটা পেয়েছিলাম 1/4πε 2p/r3, আর পারপেন্ডিকুলার বাইসেক্টর পজিশনে কি পাচ্ছি 1/4πε p/r3। তার মানে এর তুলনায় এর মানটা হয়ে যাচ্ছে একেবারে অর্ধেক। তাহলে তোমাকে যদি দুটোর অনুপাত বের করতে দেয়, তাহলে দুটোর অনুপাত বের করতে দিলে অ্যাক্সিয়াল পজিশনেরটা হবে 2 আর এটা হয়ে যাচ্ছে 1, তার মানে 2:1। তোমাকে যদি বলে অ্যাক্সিয়াল পজিশন ইজ টু পারপেন্ডিকুলার বাইসেক্টর পজিশন, এই অনুপাতটা কত হবে তাহলে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, তাহলে আমাদের হয়ে যাবে 2:1, রাইট। নেক্সট আমরা যেটা দেখব, তাহলে আমাদের এবার যেটা দেখতে হবে যে এই পজিশনটা তোমার এমন একটা পজিশন না দেখা যাচ্ছে যে অ্যাক্সিয়াল না পারপেন্ডিকুলার বাইসেক্টর, তাহলে তখন তুমি কি করবে? দেখা যাচ্ছে পজিশনটা অ্যাক্সিয়ালও নয় পারপেন্ডিকুলার বাইসেক্টরও নয়। সাপোজ ধরো এইরকম কোন একটা জায়গা পি বিন্দুটা, তাহলে পি বিন্দুটা দেখো এই ও বিন্দুর সাপেক্ষে এটা আমাদের পারপেন্ডিকুলার বাইসেক্টর হচ্ছে না, আবার অ্যাক্সিয়ালও হচ্ছে না। আমাদের এখানে দেখো আমরা ধরে নিয়েছি যে এটা হলো আমাদের এ বি একটা ইলেকট্রিক ডাইপোল, যার এ অবস্থানে রয়েছে মাইনাস কিউ আধান, বি অবস্থানে রয়েছে প্লাস কিউ আধান। তাহলে এই ইলেকট্রিক ডাইপোল মানে পি ভেক্টর কোনটা? এ বিটা হলো আমাদের পি ভেক্টর, রাইট। তাহলে এই এ বির সাপেক্ষে পি বিন্দুর অবস্থানটা কত কোণ করে আছে? তাহলে আমাদের মধ্যবিন্দু ও থেকে পি কে যদি যুক্ত করা হয় তাহলে সেই সরলরেখাটা আমাদের ইলেকট্রিক ডাইপোলের অ্যাক্সিসের সঙ্গে থিটা কোণ করে আছে। আমরা এই অ্যাঙ্গেলটা ধরে নিলাম কত? এই অ্যাঙ্গেলটা থিটা। তাহলে ছাত্রছাত্রীরা আমরা এই পি ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট ভেক্টরটাকে যদি দুটো উপাংশে ভাঙি, কি একটা থিটা ডিরেকশন উপাংশ, মানে এই দিক বরাবর, দেখো এই দিক বরাবর উপাংশটা হবে দেখো পি কস থিটা। আবার একইভাবে এই ইলেকট্রিক ডাইপোল মোমেন্টটাকে যদি আমরা তার লম্ব ডিরেকশন উপাংশ ভাঙি, মানে এই দিক বরাবর, তাহলে সেটা হবে পি সাইন থিটা, রাইট। তাহলে দেখো তো পি বিন্দুটা এবার এই পি কস থিটার সাপেক্ষে একটা অ্যাক্সিয়াল পজিশন, আবার দেখো পি সাইন থিটার সাপেক্ষে এই পি সাইন থিটা ভেক্টরের সাপেক্ষে এটা কিন্তু একটা লম্ব সমদ্বিখণ্ডকের অবস্থান। তাহলে আমরা জেনারেল ভাবে যদি করতে যাই, তাহলে দেখো আমরা এটা দুটো অবস্থানের সাপেক্ষে আমরা একবার পি কস থিটার সাপেক্ষে ওটাকে ধরবো একটা অ্যাক্সিয়াল পজিশন, আর একবার পি সাইন থিটার সাপেক্ষে ধরবো ওটাকে আমরা একটা কি পজিশন? ওটা একটা পারপেন্ডিকুলার বাইসেক্টর পজিশন। তাহলে আমরা সেখান থেকে সহজেই নির্ণয় করতে পারি। দেখো তাহলে আমাদের এই ইয়ন যেটা, এই ইয়নটা আসছে কি কারণে? ইয়নটা আসছে আমাদের এই পি কস থিটার সাপেক্ষে একটা অ্যাক্সিয়াল পজিশনের জন্য। তাহলে ইয়নের মানটা কত হবে? ইয়নের মানটা হয়ে যাবে, দেখো আমরা ধরে নিচ্ছি যে একটা এটা ইলেকট্রিক ডাইপোলটা খুবই ক্ষুদ্র, তার তুলনায় পি এর দূরত্ব যদি অনেক বেশি হয়, তার মানে এইটা ধরতে হবে আমাদের। তাহলে আমরা ধরে নেব অ্যাক্সিয়াল পজিশনের জন্য 1/4πε, কি সূত্র জানি? 2p/r3, রাইট। কিন্তু আমাদের এখানে পি মানে শুধু পি নয়, পি মানে আমাদের এই গোটা পি কস থিটাটাই বসবে পি এর জায়গায়। তাহলে পি এর জায়গাতে তুমি বসিয়ে দাও এবার পি কস থিটা, কারণ এবার ইলেকট্রিক ডাইপোলটা হয়ে গেছে আমাদের পি কস থিটা। পি কস থিটার সাপেক্ষে পি বিন্দুটা হলো একটা অ্যাক্সিয়াল পজিশন, যে কারণে পি এর জায়গাতে আমরা পি কস থিটা বসিয়ে দিলাম। ক্লিয়ার? এটার অভিমুখ কোন দিক বরাবর? এটার অভিমুখ দেখো এখানে এই হয়তো পি কিউ বরাবর আমাদের অভিমুখটা। একইভাবে বলো তো ইটু মানে দেখো এই পি সাইন থিটার সাপেক্ষে এটা একটা, এই পি বিন্দুটা একটা লম্ব সমদ্বিখণ্ডকের অবস্থান। সেই লম্ব সমদ্বিখণ্ডকের অবস্থানের জন্য আমাদের তার ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ইটুটার অভিমুখ হবে এই পি আর বরাবর, রাইট। তাহলে সেদিক বরাবর মানটা ইটু যদি হয়, ইটু সমান হয়ে যাবে দেখো 1/4πε ইনটু কত হয়ে যাবে এটা 2, এবার পি সরি 2 তো হবে না কারণ লম্ব সমদ্বিখণ্ডকের অবস্থান মানে এই রাশিমালাটা, তার মানে p/r3, রাইট। কিন্তু শুধু পি বসবে না, পি এর জায়গাতে কি বসবে? পি এর জায়গাতে এই পি সাইন থিটা, এইটা হয়ে গেছে তোমার আমাদের ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট। তাহলে আমরা সেখানে পি সাইন থিটাটাকে বসিয়ে দিলাম পুরোটা। তাহলে দেখো তো ছাত্রছাত্রীরা, এবার এই ইয়ন আর ইটু এদের যদি লব্ধি বের করতে যাও এদিক বরাবর, তাহলে সেই ই এর মানটা বের করতে গেলে এটা একটা দেখো বর্গক্ষেত্র,
রাইট? তাহলে আমাদের আমরা দেখতে পাচ্ছি বর্গক্ষেত্র হবে না, আয়তক্ষেত্র হবে। তাহলে সেটার ক্ষেত্রে আমরা ই যদি বের করি, তার মানে ই ইজ ইকাল টু হয়ে যাবে দেখো রুট ওভার অফ ই1 স্কোয়ার প্লাস ই2 স্কোয়ার, রাইট? তাহলে ই1 স্কোয়ার প্লাস ই2 স্কোয়ার যদি করো, আমরা এখান থেকে কমন নিয়ে নিচ্ছি। কি কি কমন? দেখো 1/4 পাই এপসাইলন কমন, দুটোতেই আছে। দেখো আবার 1/r/p/r³ এটাও কমন, দুটোতেই আছে, বের করে নিলাম। তাহলে রুটের মধ্যে পড়ে থাকছে দেখো 2 cos থিটা তার হোল স্কয়ার পড়ে থাকছে, প্লাস এটার জন্য পড়ে থাকছে দেখো sin থিটা তার হোল স্কয়ার, রাইট? তাহলে এখান থেকে দেখো 1/4 পাই এপসাইলন ইনটু p/r³ পড়ে থাকছে, আর এটার জন্য পড়ে থাকবে দেখো 4 cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। দেখো ছাত্রছাত্রীরা, এখান থেকে cos স্কয়ার থিটা একটা বের করে নাও, তাহলে sin স্কয়ার থিটা আর cos স্কয়ার থিটা কাপল করলে হয়ে যাবে 1। তার মানে আলটিমেটলি এটা হয়ে যাচ্ছে 1/4 পাই এপসাইলন ইনটু p/r³, আর এখানে পড়ে থাকছে তাহলে কত 3 cos স্কয়ার থিটা প্লাস 1। কারণ এই 4 cos স্কয়ার থিটা থেকে একটা cos স্কয়ার থিটা বের করে নাও, sin স্কয়ার থিটার সঙ্গে কাপল করলে এটা হয়ে যাবে 1। তো এই যে রাশিমালাটা পেলাম, এটা একটা জেনারেল রাশিমালা। দেখো তো ছাত্রছাত্রীরা, এই ইকুয়েশনে তুমি যদি এই ইকুয়েশনের ক্ষেত্রে তুমি যদি এই থিটার মানটা কমাতে 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 0 করে দাও, তাহলে এটা কোন পজিশন হয়ে যাবে? এটা হয়ে যাবে একটা অ্যাক্সিয়াল পজিশন। তো অ্যাক্সিয়াল পজিশন মানে আমাদের এই রাশিমালাটা আসার কথা, আমরা দেখবো আসছে কিনা। আবার তুমি যদি এই থিটার মানটা বাড়াতে 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 90 ডিগ্রি করে দাও, এবির সাপেক্ষে 90 ডিগ্রি করে দাও, তাহলে এটা এবির সাপেক্ষে একটা কোন পজিশন হয়ে যাবে? এটা হয়ে যাবে একটা পারপেন্ডিকুলার বাইসেক্টর পজিশন, রাইট? আমরা দেখবো যে থিটার জায়গায় 0 বসালে সেটা অ্যাক্সিয়াল পজিশনের সঙ্গে অর্থাৎ এটার সঙ্গে মিলে কিনা। আরেকবার দেখবো আমরা থিটার জায়গায় 90 বসালে সেটা এটার সঙ্গে অর্থাৎ পারপেন্ডিকুলার বাইসেক্টর পজিশনের সঙ্গে মিলে কিনা, সেটা আমরা দেখিয়ে দিচ্ছি কেন। তাহলে এখান থেকে তুমি ওই রাশিমালা এবার এখানে তুমি থিটার জায়গাতে একবার 0 বসাও, তাহলে থিটা ইজ ইকুয়াল টু যদি 0 হয়, দেখো তো cos 0 এর মান কত? 1। তাহলে cos 0 এর মান যদি 1 হয়ে যায়, তাহলে এখানে একটা 3 পড়ে থাকছে, 3 + 1 মানে 4, 4 এর রুট করলে কত পড়ে থাকবে? 2। তাহলে ই সমান হয়ে যাচ্ছে দেখো 1/4 পাই এপসাইলন, আর এখানে একটা 2 চলে আসছে, একটা p পড়ে আছে, তার মানে এটা হয়ে যাবে 2p/r³। দেখো এই রাশিমালাটা আর এই রাশিমালাটা দেখো এক, তাহলে এটা আমাদের একই জায়গায় ফিরে আসছে, আমরা অ্যাক্সিয়াল পজিশনে। আবার তুমি যদি এই থিটার মানটা বাড়াতে বাড়াতে 90 বসিয়ে দাও, দেখো থিটার জায়গায় তুমি যদি এবার 90 ডিগ্রি বসাও, তাহলে থিটার জায়গায় 90 ডিগ্রি বসালে দেখো ই সমান কত হয়ে যাবে? cos 90 এর মান 0, তার মানে এখানে পড়ে থাকছে 1, 1 এর বর্গমূল মানে 1ই হবে। তার মানে ই ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে তোমার 1/4 পাই এপসাইলন ইনটু হয়ে যাবে p বাই কত? p বাই হয়ে যাচ্ছে r³। তো এটা দেখো আমরা আগেও পড়ে এসেছি, এটা আমাদের এই অ্যাক্সিয়াল পজিশন আমাদের পারপেন্ডিকুলার বাইসেক্টর পজিশনের সঙ্গে একই হয়ে গেল। তার মানে আমাদের জেনারেল সূত্র হিসাবে তুমি কিন্তু এটা মনে রাখতে পারো, ই ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন p/r³ ইনটু রুট ওভার অফ 3 cos স্কয়ার থিটা প্লাস 1, রাইট? নেক্সট আমরা যেটা শিখবো সেটা হলো আমাদের টর্কের রাশিমালা। তো আমরা দেখে নেব যে সেই টর্ক বিষয়টা কি। তো টর্ক একটু ভিডিওটা বড়ই হয়ে যাচ্ছে, আজকে আর আলোচনা করছি না, আমরা পরের দিন আরো একটা ভিডিও নিয়ে আলোচনা করব সেখানে, কারণ টর্কটা আরো বেশি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, সেটা আমাদের ভালোভাবে বুঝতে হবে। এবং একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে যদি আমরা ইলেকট্রিক ডাইপোল রাখি, তারপর ক্রিয়াশীল টর্কের রাশিমালা কখন ম্যাক্সিমাম কখন মিনিমাম, সেগুলো ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। সুতরাং সেটা আমরা আর একটা ভিডিওতে আসবো, রাইট? তাহলে আজকের মতো এইটুকুই থাক, এগুলো খুবই ইম্পর্টেন্ট, ভালোভাবে প্র্যাকটিস করে রাখবে। আর আবার বলি যে এই তড়িতের জন্য যা পড়ছো একই জিনিস দেখবে ম্যাগনেটের জন্য পড়তে হবে, একই জিনিস আমাদের সিলেবাস আছে কিন্তু। সুতরাং তখন কিন্তু আমি আর এত বিস্তারিতভাবে বোঝাবো না। তার মানে এটা ভালোভাবে যদি বুঝে নাও, তাহলে কিন্তু তোমার ম্যাগনেটটাও পড়া হয়ে যাবে। এটা হলো আমাদের ইলেকট্রিক ডাইপোলের জন্য, ওখানে পড়তে হবে আমাদের ম্যাগনেটিক ডাইপোলের জন্য, একই জিনিস। এখানে যেমন আমাদের অ্যাক্সিয়াল পজিশন রয়েছে, পারপেন্ডিকুলার বাইসেক্টর পজিশন রয়েছে, জেনারেল কেস রয়েছে, ওখানেও ঠিক তাই আমাদের অ্যাক্সিয়াল পজিশন, পারপেন্ডিকুলার বাইসেক্টর পজিশন এবং জেনারেল কেস আমাদের পড়তে হবে। ঠিক আছে? তাহলে আজকের মতো এইটুকুই থাক, ভালোভাবে পড়াশোনা করবে।